দর্শক, বিরতির পর আমরা আরও একবার ফিরে এলাম মিডল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আমাদের সঙ্গে আছেন একজন গুণী মানুষ, একজন গুণী চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম। চলুন আমরা তাকে শুভ সকাল জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকেও। কেমন আছেন? ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন? ভালো তো থাকতেই হবে, কারণ সফল মানুষদের সাথে যেহেতু আমরা বসবার সৌভাগ্য অর্জন করি, তাদের জীবনের গল্প শুনে আমাদের সকালটা এমনি সুন্দর হয়ে যায়। আপনার জীবনের গল্প শুনবো এবং একজন চিত্রশিল্পী, আপনি 50 বছরের বেশি সময় ধরে আপনি যুক্ত আছেন চিত্রকলার সাথে। আপনার জীবনের গল্পগুলো শুনবো একদম ছোটবেলা থেকে গল্প শুরু করে। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়? আমার জন্ম হলো লক্ষ্মীবাজার, ঢাকায়, পুরনো ঢাকা। এটা ওখানে আমি বড় হয়েছি, স্কুল কলেজ সব কিছু, এবং বর্তমানেও আমি ওখানে আছি। বাহ, ওটা আমার বাবার বাড়ি। তাহলে সেই যে আপনার 1950 সালে 21শে ফেব্রুয়ারি বোধহয় আপনার আমার জন্ম। হ্যাঁ, দীর্ঘ সময় ধরে আপনি লক্ষ্মীবাজারেই আছেন, পুরনো ঢাকায় আছেন। তো 1950-এর দশকের লক্ষ্মীবাজার, এখনকার লক্ষ্মীবাজার, দুই ঢাকা সম্পর্কে একটু শুনতে চাই। ওই সময় যে লক্ষ্মীবাজার ছিল আমার একদম ছোটবেলায়, সেটা আর এখন আকাশ পাতাল ডিফারেন্ট। তখন আমরা পাড়ার ভিতরে সবাই মোটামুটি সবাই সবাইকে পরিচিত ছিল, সবাই সবার সাথে আন্তরিকভাবে মেলামেশা করত। কিন্তু এখন যেটা হয়েছে, এখন এত লোক হয়েছে, এত লোক যে কাউকে চিনি না। যারা আমাদের পাড়ায় থাকে অথচ চিনি না তাদের। তো এরকমভাবে তারপর বিল্ডিং টিল্ডিং হয়ে, মানে সব কিছু হয়ে একদম অন্যরকম হয়ে গেছে। যে কথাটা বললেন আপনি, সেই সূত্র ধরে একটু জানতে চাই যে বলছিলেন যে সবাই সবাইকে চিনতেন, একটা আন্তরিকতা, হৃদ্যতা, ওই বিষয়টা কি আমাদের মধ্যে ইদানিং বেশ খানিকটা কমতি দেখা দিচ্ছে এই বিষয়টা? হ্যাঁ, এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। আশেপাশে কে কোথায় কি আছে, কে কি করে না করে, এটা কেউ খোঁজ খবর রাখে না। হ্যাঁ, যে যে আছে সব নিজেকে নিয়ে ব্যস্ত। যার জন্য তারপর আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পাড়ায় খুব কম সংখ্যক লোক ছিল। হ্যাঁ, তখন ওরা সবাই সবাইকে চিনতো, সবাই সবার খবর রাখতো। কিন্তু এখন এত লোক হয়েছে, বাইরে থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে লোক এসে আমাদের ওখানে থাকছে, যারা তারা নিজেকে নিয়ে ব্যস্ত এবং ওরা আমাদের চেনেও না, আমরা ওদেরকে চিনি না, এরকম এক অবস্থায় আছি। আচ্ছা, আপনার পরিবার সম্পর্কে একটু শুনি। ছোটবেলা নাকি বাবার চেয়ে মাকে বেশি ভয় পেতেন? হ্যাঁ, কেন? মাকে ভয় করতাম, কিন্তু মা কোনোদিন খুব একটা শাসন কিন্তু আমাকে করে নাই। আমি যেহেতু এক ছেলে, হ্যাঁ, তো আমি খুব আদরেই বড় হয়েছি। কিন্তু তারপরও কেন যেন মা যেটা বলতো, আমি মনে হয় বাধ্য হয়ে সেটা শুনতাম। মা বলতেন যে তুমি এখন পড়ো, পড়তে বসতাম। আমি তো ছোটবেলা থেকে ছবি আঁকি না, তো আমি পড়ার সময় দেখা গেল যে পাশে আমার একটা খাতা, আমি ছবি আঁকছি। মা এসে বললেন যে এই, এটাকে মানে ছবি আঁকার সময় না পড়ার সময়? এই তাড়াতাড়ি রেখে আবার পড়া আরম্ভ করলাম, এরকম। কিন্তু আমার বাবা আমাকে কোনোদিন কোনো ব্যাপারেই কোনোদিন বলেন নাই যে তুমি এটা করো, তুমি ওটা করো। আচ্ছা। আমি ছবি আঁকতে থাকলে বাবা দেখে যেতেন, ঠিক আছে। বলতেন না যে এই ছবি আঁকা বাদ দিয়ে তুমি পড়ো, এটা কোনোদিন বলতেন না। বাবা কি করতেন? আমার বাবা ব্যবসা করতেন। আচ্ছা। আমাদের ছিল হলো ছবিঘর নামে একটা প্রতিষ্ঠান, আমার বাবা করেছিলেন 1939 সনে, সেই ব্রিটিশ টাইমে। এটা ছিল হলো সেন্ট গ্রেগরি স্কুল আছে না, স্কুলটা ঠিক পাশেই আমাদের প্রতিষ্ঠানটা ছিল। আমার বাবা ওই প্রতিষ্ঠান চালাতেন আর ছবি আঁকতেন। আচ্ছা। ওনার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, কিন্তু উনি ছবি আঁকতেন, ভালোই ছবি আঁকতেন। আর আমাদের যে ছবি ঘরটা, ওটার ঠিক কাছাকাছি ন্যাশনাল হসপিটালে ছিল তখন, ওই পাকিস্তান হওয়ার পর। হ্যাঁ, তখন ওখানে ছিল আর্ট স্কুল, যেটা আমাদের শিল্পাচার্য জয়নুল আবিদিন প্রতিষ্ঠা করেছিলেন। ওইটা আমাদের ছবিঘর থেকে খুব কাছে ছিল। তো যার ফলে
ওরা আমাদের এখানে ফ্রেমিং হতো তো ছবির, তো সব আর্টিস্টরাই ওই আমাদের ছবি ঘরে আসতেন ফ্রেম করতে। সেই হিসেবে আমার বাবার সাথে ওদের একটা ভালো সম্পর্ক ছিল। আমি তো যখন একদম ছোট তখন আমি জানি না এগুলো কিছু। যখন একটু বড় হয়েছি তখন অনেক গল্প শুনতাম আমার বাবার কাছ থেকে, আবিদিন স্যারের সম্বন্ধে, তারপরে কিবরিয়া স্যারের সম্বন্ধে। হ্যাঁ, ওনারা আমাদের এখানে আসতেন, ছবি ফ্রেম করতেন, অনেক গল্প করতেন। তো ছবি ঘরে যার শৈশব কৈশোরে পদচারণা, সে তো বড় হয়ে চিত্রশিল্পী হবে এবং সফল চিত্রশিল্পী হবে, এটাই স্বাভাবিক। আপনার সফলতার কিছু কথা আমরা জানি, সেগুলো আমরা দর্শকদের একটু জানাতে চাই, তারপর আবার গল্পে ফিরবো। নন্দিতা, তুমি জানাবে? হ্যাঁ, নিশ্চয়ই আমি জানাতে চাই। দর্শক, আজ আমাদের সঙ্গে আছেন একজন গুণী চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম। প্রায় 50 বছর ধরে চিত্রশিল্পের সাথে জড়িত রয়েছেন। 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে চিত্রশিল্পে স্নাতক সম্পন্ন করেন তিনি। 1968 সালে চিত্রকর্মের প্রথম প্রদর্শনী হয় তার। দেশ এবং বিদেশ মিলিয়ে এ পর্যন্ত 4টি একক এবং শতাধিক যৌথ প্রদর্শনী হয়েছে তার চিত্রকর্মের। স্বাধীনতার পরবর্তীতে দেশের প্রথম চিত্রশিল্প প্রদর্শনীতে মোহাম্মদ ইব্রাহিমের চিত্রকর্ম ব্যাপক প্রশংসা অর্জন করে। স্বাধীনতা যুদ্ধের সময় বিভিন্ন পোস্টার ও লিফলেট বানিয়ে পরোক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি। ছবি আঁকার পাশাপাশি ছবিঘর নামের একটি স্টুডিও প্রতিষ্ঠা করেছেন আমাদের আজকের অতিথি। চলুন দর্শক, আমরা আবারও তার কাছে ফিরি। সেটি বোধহয় আপনার বাবা করেছেন? না, ছবিঘরটা আমার বাবা প্রতিষ্ঠা করেছিলেন। স্টুডিওটা আপনি করেছেন? স্টুডিও আমি যেটা এখন ছবি আঁকি, ওই আমি আমার আরেকটু বলে নেই, সেটা হচ্ছে যে আমি যখন চারুকলা থেকে পাশ করলাম, পাশ করার পর আমি ভাবলাম যে বাবার তো ব্যবসা আছেই, আমি একটা চাকরি করি। তো আমি একটা অ্যাড ফার্মে চাকরি নিলাম। আচ্ছা। অ্যাড ফার্মে চাকরি নিয়ে ওখানে কাজ করি, কিন্তু আমার ছবি আঁকা হয় না, ছবি আঁকার সময় থাকে না। তো একদিন আমি আমার এক বন্ধুর সাথে, যে হলো বাটাতে ডিজাইনার হিসেবে ছিল, ওর সাথে আলাপ করছিলাম যে এমন চাকরি নিলাম, আমি তো ছবি আঁকতে পারি না, তো আমার তো সবসময় ইচ্ছা হয় ছবি আঁকা। তখন ও আমাকে বললো কি, তুমি এক কাজ করো, বাটাতে জয়েন করো, বাটাতে লোক নেবে, তুমি ইন্টারভিউ দাও, দিয়ে বাটাতে জয়েন করো। আমি কেন বাটাতে জয়েন করবো? বলে বাটাতে 2 দিন সপ্তাহে ছুটি, তখন তুমি 2 দিন ছবি আঁকতে পারবে। তো আমার কাছে খুব ভালো লাগলো, যে আরে 2 দিন তো ছুটিতে আমি ছবি আঁকতে পারবো। ইন্টারভিউ দিলাম বাটাতে, চাকরিটা হয়ে গেল। বাটাতে জয়েন করলাম, জয়েন করে যাচ্ছি, সপ্তাহে 2 দিন ছুটি, কিন্তু একদিনও আমি ছবি আঁকতে পারি না। ওই ছুটিটা কেমন কেমন করে চলে যায়। তো বেশ কিছুদিন পর আমি ভাবলাম যে না, আমার তো চাকরি করলে হবে না, ছবি আঁকবো কখন। পরে চাকরিটা ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে বাবার ব্যবসা যেটা, সেটাতে মনোযোগ দিয়ে সেটাই করলাম। এটা করে আমি, আমাদের ছবি ঘরটা ছিল লক্ষ্মীবাজারে। তো লক্ষ্মীবাজার থেকে আমি ভাবলাম যে এটাকে আমি আমার চারুকলার কাছাকাছি নিয়ে আসি। তখন এলিফ্যান্ট রোডে আমি ছবি ঘরটাকে শিফট করে নিয়ে আসলাম 1977 সনে। 77 সন থেকে এখন পর্যন্ত ছবিঘর এলিফ্যান্ট রোডে আছে। আমি সেখানে ছবি আঁকি, আর ফ্রেমিংয়ের উপরে ক্রিয়েটিভ কিছু ফ্রেমিং করি, রেগুলার চেঞ্জ করে করে। আজকে একটা ডিজাইন করলাম, আবার কিছুদিন পর আরেকটা ডিজাইন। স্যার, বর্তমানের গল্পগুলো তো আমরা অবশ্যই শুনতে চাই, তবে একটা মানুষের ধাপে ধাপেই তো আসলে উত্তরণ হয়। তো আমরা আবার একটু পেছনে চলে যেতে চাই। আচ্ছা, এই যে বাবা ছবি আঁকতেন, শৌখিন একজন চিত্রশিল্পী ছিলেন, বাবা কি আপনাকে বলতেন রং তুলি নিয়ে বসে যাবার জন্য, নাকি আপনি নিজেই তার অনাবোধ করতেন? না, বলতেন না। আচ্ছা। বাবা বলতেন না যে তুমি ছবি আঁকো, বা বাবা বলতেন না কি ব্যাপার, এটা কি আঁকছো, ওটা কি আঁকছো, কিছুই বলতেন না। কিন্তু আমি ছবি আঁকা, যখন ছবি আঁকতাম তখন কোনোদিন বাবা কিছু বলতেন না। আমার রং লাগলে, লাগলে, আমার বাসায় এক লোক ছিলেন, ওনাকে দিতেন টাকা, যে যাও ওকে নিয়ে যাও, ও কি রং কিনবে, কি কিনবে নিয়ে এসো কিনে। কিন্তু আমার বাবা না কোনোদিন আমার হাতে টাকা দিতেন না, হ্যাঁ, যে নাও এই টাকাটা নিয়ে তুমি রং কেনো বা ইয়ে করো। সেটা কিন্তু কোনোদিন করতেন না। পরবর্তীতে কি বুঝেছেন যে কেন সেটা করতেন? পরবর্তীতে কি বুঝতে পেরেছেন কখনো যে কেন টাকাটা হাতে দিতেন না? হ্যাঁ, এখন বুঝি। এখন বুঝি যে আমার হাতে কেন টাকা দিতেন না। আমি আমার স্কুল লাইফে
স্কুল লাইফে আমি স্কুল থেকে এসে আমার পাড়াটা তো শাঁখারি বাজার চেনেন, ওর কাছাকাছি তো। স্যার এই গল্পটা আমরা বিরতি থেকে ফিরে এসে শুনি। আচ্ছা, আর দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। আমরা ফিরে আমরা এই গল্পটি শুনবো। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। আজ রাঙা সকালের দ্বিতীয় ঘন্টায় আমাদের সাথে আছেন চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম। চলুন আমরা আবারও তার কাছে ফিরি। যে গল্পটা আমরা অর্ধেক রেখে গিয়েছিলাম, শুনি একটু। আমি যখন স্কুলে পড়ি, স্কুল থেকে এসে আমার বাসার কাছে ছিল শাঁখারি বাজার, সেখানে প্রতিমা তৈরি করতো ইয়ের সময়, পুজোর সময়। আমি স্কুল থেকে এসেই চলে যেতাম ওখানে, ওরা কিভাবে প্রতিমা তৈরি করে ওগুলো দেখতাম। তারপর আমার ওখানে কাছাকাছি ছিল সুভাষ দত্তের জুপিটার নামে একটা প্রতিষ্ঠান, সেখানে সিনেমার বড় বড় পোস্টার, ব্যানার এগুলো আঁকা হতো। আমি সারাদিন মানে স্কুল থেকে এসেই আমার একটা ইয়ে ছিল, খেলার মাঠে না গিয়ে আমি ওইখানে গিয়ে ওদের ছবি আঁকা দেখতাম। এটা আমার খুব একটা শখের ব্যাপার ছিল। তো যাই হোক, ওইটা দেখে দেখে আমি বাসায় এসে আবার ওদের মতো করে আঁকতে চেষ্টা করতাম। তো আমি তো ছোটবেলা থেকেই ছবি আঁকছি, এখনো আঁকছি, যতদিন বেঁচে থাকবো একেই যাব। আপনার সম্পর্কে আমি যতদূর শুনেছি, ছবি আঁকতে গিয়ে নাকি একবার টিসি খেতে নিয়েছিলেন। হ্যাঁ, একবার আমি ওই গ্রামে যাচ্ছি ছবি আঁকতে। সেটা হলো কাঞ্চন নামে একটা গ্রাম, ড্যামরা থেকে লঞ্চে করে যেতে হয় তখন। এখন কিন্তু খুব একদম গাড়ি দিয়ে যাওয়া যায়, খুব কাছে হয়ে গেছে। তো তখন ওই লঞ্চে করে একটা গ্রামে গেলাম, সেই গ্রামটার নাম ছিল কাঞ্চন। সেই কাঞ্চনে গিয়ে সারাদিন ছবি আঁকলাম আমার এক বন্ধুর সাথে। ওর আত্মীয়ের বাসা ছিল ওখানে, সারাদিন ছবি আঁকলাম। সেটা কত বছর বয়সে? এটা 69-এ। আচ্ছা, 69-এ যখন চূড়ান্ত আন্দোলন চলছে। তো ছবি এঁকে এঁকে সন্ধ্যাবেলা লঞ্চ ঘাটে আসলাম। লঞ্চ ঘাটে এসে দেখি যে লঞ্চ নেই। তো কাউকে জিজ্ঞেস করলাম, অনেককে জিজ্ঞেস করলাম, বলে যে আপনারা অপেক্ষা করেন না, 8টার সময় লঞ্চ আসবে রাত। তো রাত 8টা বাজলো, 8টা, 8:30, 9টা, কিন্তু লঞ্চ আর আসে না। পরে বললো যে না, আজকে আর লঞ্চ কোনো আসবে না, হয়ে থাকতে হবে। তো একটা নৌকা ঠিক করলাম, যে নৌকা আমাদেরকে ড্যামরা ঘাটে নিয়ে আসবে। নৌকাটা আসতে আসতে রাত অন্ধকার, এর ভিতরে নদী দিয়ে নৌকা যাচ্ছে। রাত প্রায় 2টোর দিকে আমরা ড্যামরা ঘাটে এসে পৌঁছলাম। তখন একদম নীরব, অনেক করে একটা রিক্সা পেলাম, রিক্সা নিয়ে যাচ্ছি লক্ষ্মীবাজারে যাব। পথে তখন তো পাকিস্তানি আর্মিরা অনেক কিছু দূর পর গার্ড থাকতো। একটু দূর যাচ্ছি আটকাচ্ছে, তো অনেক ওদের বুঝিয়ে টুঝিয়ে যে এরকম আমরা বিপদে পড়েই হচ্ছে। ছবি আঁকতে গিয়েছিলাম, ছেড়ে দিল কেউ কেউ। লাস্টলি একেবারে আমার বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি, হাটখোলা এসে ওখানে আমাদেরকে আটকে দিল, যে না, কোনো অবস্থা থেকে আমাদের ছাড়বে না। বসে থাকলাম 3জন, রিক্সাওয়ালা, আমি আর আমার বন্ধু। অনেকক্ষণ ওখানে বসে ভাবছি যে এখন কি করব, ওরা তো কোনো মতেই ছাড়বে না, আমাদের অ্যারেস্ট করে নিয়ে যাবে, এরকম মানে উল্টাপাল্টা কথা বলছে। তো যাই হোক, কিছুক্ষণ পর একটা জিপ আসলো, এসে ওখানে থামলো। দেখলাম একজন অফিসার ওই জিপের মধ্যে বসা। তো আমি এগিয়ে গেলাম, গিয়ে তাকে বললাম যে দেখো, আমি এরকম ছবি আঁকতে গিয়েছিলাম, এই ঘটনা, তো আমি এখন আমার বাসা যাব, আমার বাসা খুব কাছে, চলে আসছি বাসার কাছে। তখন ও কিছুক্ষণ করে আমাকে বলে, কি ছবি আঁকো তুমি, মানে উর্দুতে। তো আমি ওকে দেখালাম ছবিগুলো, ছবি দেখে তো সে বললো আচ্ছা ঠিক হ্যাঁ যাও। ওই ওদেরকে বললো যে ছেড়ে দাও ওদেরকে। তো আমাদেরকে ছেড়ে দিল, রিক্সা দিয়ে আবার বাসায় গেলাম। বাসায় গিয়ে গেটে নক করলাম, মা গেট খুলে একেবারে হাওয়া করে কেঁদে ফেললো। কারণ তখন খুব খারাপ একটা দিন যাচ্ছিল, কেঁদে ফেললো। বাবা শুধু বললেন যে তুমি জানো না দেশের অবস্থা কি, তুমি মানে এত দূরে চলে গেছো কেন। যাই হোক,
এই সে ঘটনাটা যাত্রায় আমার খুব বেঁচে গিয়েছিলেন বলেই হয়তো স্মরণীয়। আজকে আপনাকে আমরা পেয়েছি, না হলে হয়তো আপনাকে আমরা পেতামও না। হ্যাঁ। কিন্তু যেটা রুম্মান বলছিল শুরু একটু আগে, যে অষ্টম শ্রেণীতে পড়া অবস্থায় বোধহয় একটা মজার ঘটনা আছে, মজার বলি বা কষ্টের বলি, যেটাই বলি না কেন। হ্যাঁ, ওই ঘটনাটা হচ্ছে আমি তখন স্কুলে পড়ি এবং আমি তখন বিখ্যাত আর্টিস্ট স্কুলে, আমার পাড়ায়, সব জায়গায়। আমি ক্লাসে বসে বসে অনেক সময় পিছনে বসে ছবি আঁকতাম। আচ্ছা। তো একদিন একটা ঘটনা, সেটা হচ্ছে যে আমাদের স্কুলে না পিটি হতো, ড্রিল, স্কুল বসার আগে প্রচণ্ড রোদের ভিতরে আমরা সব দাঁড়িয়ে ড্রিল করতাম। তারপরে যে পাকিস্তানের ন্যাশনাল অ্যান্থেম যেটা, সেটা গাইতাম। তো এর ভিতরে না অনেকে ফিট হয়ে যেত, অজ্ঞান হয়ে যেত। তো আমিও বসে একটা ছবি আঁকলাম, কার্টুন, যে এরকম একজন অজ্ঞান হয়ে পড়ে আছে, আমরা সব দাঁড়িয়ে আছি, স্যাররা সব ছায়ার ভিতরে দাঁড়ানো, আমরা সূর্যটা একেবারে আমাদের মাথার উপরে চলে আসছে, এরকম একটা ছবি এঁকে রেখে দিছি। আমার পাশে আমারই ক্লাসমেট আর কি, বন্ধু, ও কি করেছে, ওই ছবিটাকে নিয়ে পাতাটা ছিঁড়ে নোটিশ বোর্ডে লাগিয়ে দিচ্ছে। নোটিশ বোর্ডে লাগিয়ে দেওয়ার পর তো একেবারে হইচই, সব চিল্লাচিল্লি নিচে। আমরা তখন ক্লাস 8-এ উপরে দোতলায়, আর নিচতলায় হলো অন্য অন্য শ্রেণীগুলো ছিল। তো নিচে খুব হইচই হচ্ছে, কি ব্যাপার? পরে শুনলাম যে এরকম ওই আমার ছবি নিয়ে এই ঘটনা। তো আমাকে হেড স্যার ডাকলেন, যে তুমি এটা ইয়ে করছো। তাই আমি বললাম, স্যার এটা তো আমি একে আমার খাতায় রেখে দিয়েছি, আমি তো কাউকে দেখাইনি, এটা আমার যে লাগিয়েছে আর কি, ওর নাম বললাম, এটা ও নিয়ে আমার নোটিশ বোর্ডে লাগিয়ে দিছে। ডাকলো ওকে, দেখে আমাদের দুজনকে টিসি দিয়ে দেবে, এই স্কুলে আর তোমাদের থাকা হবে না। আর আমাদের একটা হুজুর ছিলেন, হ্যাঁ, হুজুর মানে মৌলবি স্যার, উনি বলতেছে, কিরে তোরে তো আর এই স্কুলে রাখা যাবে না, তোর তো আর্ট কলেজে ভর্তি করতে হবে। তারপর আপনি এসএসসি এর পরে আর্ট কলেজে ভর্তি হতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে হননি। কেন হননি সেটি আমরা শুনবো, তবে মাছরাঙা সংবাদ জানবার পরে। কি বলো নন্দিতা? হ্যাঁ, সেটাই। আজ আমাদের সাথে দ্বিতীয় ঘন্টায় আছেন গুণী চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম। চলুন তার কাছে আবারও ফিরে। সেই ছোটবেলা থেকে ছবি আঁকছেন, ক্লাস 8-এ থাকতে পিটি নিয়ে ছবি আঁকতে গিয়ে টিসির শিকারের মুখোমুখি হয়েছিলেন। পরবর্তীতে 1969 গণ অভ্যুত্থানের সময় আপনি বোধহয় একটি সাইনবোর্ডে এঁকেছিলেন। কি লেখা ছিল সেই সাইনবোর্ডে? আমি তো ম্যাট্রিক পাস করার পর চারুকলায় ভর্তি হতে চেয়েছিলাম। তা আমার বাবা বলেন যে না, তুমি আগে বিএ পাস করো, লেখাপড়া শেখো, তারপরে তুমি চারুকলায় ভর্তি হবে। আচ্ছা। তো আমাকে ভর্তি করে দিলেন। আমার বাড়ির পাশেই আছে ক্যাথিজম কলেজ, তখন ছিল আর কি। তো সেই ক্যাথিজম কলেজে আমি ইন্টারমিডিয়েট করলাম, করে চারুকলায় ভর্তি হলাম। 69-এর গণ আন্দোলনের সময় হঠাৎ করে হলো যে ক্যাথিজম কলেজের নামটা বদলে শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয়ে রাখা হবে। আচ্ছা। তো আমি তখন আমাদের একদম বাড়ির পাশে, তো সেখানে আমি মানে চারুকলায় পড়াকালেও আমি কলেজে যাতায়াত ছিল। তো আমরা গেলাম, গিয়ে সাইনবোর্ডটা নামালাম, ক্যাথিজম কলেজ লেখা যেটা, সেটা নামিয়ে আমি নিজেই ওই করে সাইনবোর্ডটা লিখলাম শহীদ সোহরাওয়ার্দী মহাবিদ্যালয়। তখন 69 গণ আন্দোলন চলছে, লিখে লাগানো হলো, কলেজের নাম বদলে গেল। 25শে মার্চে যখন ক্র্যাকডাউনটা হলো, তারপরে ওই কলেজের যে প্রিন্সিপাল ছিলেন নন বেঙ্গলি। আচ্ছা। কিন্তু উনি আমাদেরকে অনেক হেল্প করেছেন, আমাদের পাড়ায় কোনো আর্মি যেতে দেন নাই। তো উনি আমার বাবাকে খবর পাঠালেন যে তোমার ছেলেকে এখান থেকে সরিয়ে দাও। কী ব্যাপার? বাবা বললেন, কী ব্যাপার, কী হচ্ছে? না, ওরা যে সাইনবোর্ডটা লিখেছে, সাইনবোর্ড চেঞ্জ করেছে, ছবি নাম চেঞ্জ করেছে কলেজের, ওদেরকে আর্মি খুঁজছে, কারা এটা করেছে, তো তোমার ছেলেকে পাঠিয়ে দাও অন্যদিকে কোথাও। তো আমি চলে গেলাম আমার খালার বাসা মগবাজার, সেখানে গিয়ে পালিয়ে থাকলাম কতদিন। তারপর আবার ফিরে এলাম, আর্মি টার্মি যখন মোটামুটি হয়ে গেল। আমি 69-এ আমরা চারুকলায় আমাদের প্রথম একটা মিছিল বেরিয়েছিল স্বাধীনতা লেখা। আচ্ছা। চারুকলার থেকে আন্দোলনের গোড়া কিন্তু ওখান থেকে শুরু হয়েছিল। স্বাধীনতা লেখা কথাটা প্রথম চারুকলার থেকে বের হয়েছিল, সেই মিছিলে আমরা ছিলাম। আচ্ছা, চারুকলায় কবে ভর্তি হলেন? চারুকলায় 68-এ। আচ্ছা। হ্যাঁ,
66-এ তো আমি ম্যাট্রিক পাস করলাম, 2 বছর ইয়ে করলাম ইন্টারমিডিয়েট, তারপরে 68-এ গিয়ে ভর্তি হলাম চারুকলা। বাবা কি বলেছিলেন? বাবাকে বললাম যে না, আমি এখন না ভর্তি হলে পরে বয়স বেড়ে যাবে, এই সেই বলে রাজি করালাম। তো বাবা মোটামুটি যে ইন্টারমিডিয়েট তো পাস করলো, একটু তো লেখাপড়া জানে এটা ভাবলো। বাবা জানতো না যে চারুকলায় পড়লে ওখানেও লেখাপড়া আছে। বাবা ভাবতেন যে ওখানে শুধু ছবি আঁকা। আচ্ছা আচ্ছা। তো যাই তো হোক, সেদিনের সেই ছেলেটি যে 1968 সালে চারুকলায় ভর্তি হয়েছিলেন, এই 49 বছর পরেও কিন্তু তার রং তুলি কিংবা ক্যানভাসে সে রং ছড়িয়ে যাচ্ছে এবং আমাদেরকে অসাধারণ কিছু কাজ উপহার দিচ্ছে। আপনার কাজের কিছু নমুনা আমরা দেখতে চাই, তারপর আবারও গল্পে ফিরবো। ঠিক আছে। দর্শক, চলুন আমাদের আজকের অতিথি গুণী চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিমের কাজের কিছু নমুনা দেখি। অসাধারণ, অসাধারণ কিছু এক শিল্পকর্ম একটা দেখলাম। চেয়ে এক একটা সুন্দর। আমরা যদি জিজ্ঞেস করি আপনাকে যে কোন মাধ্যমে আপনার ছবি আঁকতে সবচেয়ে বেশি ভালো লাগে? আমি সব সময় আমার পকেটে একটা কলম থাকবে এবং একটা স্কেচবুক আমি নিয়ে ঘুরতাম সব সময়। আমি কালি কলমে প্রচুর ছবি এঁকেছি, কিন্তু বড় বড় পেইন্টিং যেগুলো সেগুলো আমি অ্যাক্রেলিকে করি এখন। আচ্ছা, আগে করতাম অয়েল কালারে, তো অ্যাক্রেলিকে করি। এবং আমি প্রথম স্প্রেতে পেইন্টিং, একদম পুরোপুরি পেইন্টিংটা স্প্রেতে করেছি। স্প্রে মেশিনে মানে পেইন্টিং করা অনেকেই হয়তো করেছে, কিন্তু আমি একদম পুরোপুরি পেইন্টিং স্প্রেতে করেছি। প্রথম আমার যে সলো এক্সিবিশনটা হলো আলিয়ান্স প্রসেসে, এটা বোধহয় 92-তে। তো সেই সলোটা আমি পুরো এক্সিবিশনের যতগুলো প্রায় 40টার মতো ছবি ছিল সবকটা স্প্রেতে করা ছিল। এবং সেই ইয়েতে আমি একটা ছবি এঁকেছিলাম, সেটার নাম দিয়েছিলাম 71-এর দিনগুলি। আচ্ছা, তো সেটা শহীদ জননী জাহানারা ইমামের 71-এর দিনগুলি বইয়ের নাম হয়ে যায়। আমি তার বাসায় গিয়ে তাকে বললাম যে খালা, আমি তো এরকম একটা ছবি এঁকেছি, সেই ছবিটার নাম দিতে চাই 71-এর দিনগুলি, তো সেই ছবিটা আপনি একটু দেখে বলেন দিব কিনা। তো ওনাকে ছবিটা দেখালাম, দেখানোর পর উনি বললেন হ্যাঁ খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে, ঠিক আছে তুমি দাও, এই নাম দিয়ে আমার কোনো অসুবিধা নাই। তো সেই নাম দিয়ে ছবিটা আঁকলাম, মানে ইয়ে করলাম, এক্সিবিশনে দিলাম। এবং পরবর্তীকালে এক্সিবিশন শেষ হয়ে গেল, উনি আমার এক্সিবিশনে আসছিলেন, উনি এসে দেখলেন পুরো সব ছবি। এবং এক্সিবিশন শেষ হয়ে গেলে আমি ওই ছবিটা তাকে উপহার দিলাম। এবং এটা এখন শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর, সেখানে রাখা আছে। চমৎকার। একটা বিষয় যেটা আমরা শুনছিলাম, একটু ধারাবাহিকভাবে যদি শুনি, যে 1969 সালে আপনি সাইনবোর্ড লেখেন এবং তারপরে তো শুনলাম যে অনেকদিন পর্যন্ত আপনাকে হয়তো পালিয়েই থাকতে হয়েছিল। এবং মুক্তিযুদ্ধের সময়টাতেও আমরা জেনেছি যে আপনি বিভিন্নভাবে লিফলেট কিংবা ফেস্টুন যাই বলে না কেন লিখে, একটু শুনি সেই সময়ের কথা। মুক্তিযুদ্ধ চলাকালে আমার এক বন্ধু গ্যান্ডারিয়া থাকে, ও হলো কামাল কবির ওর নাম, ও আমার 1 বছর জুনিয়র আর্টিস্ট। ওর এখানে গিয়ে আমরা পোস্টার লিখতাম এবং সেই পোস্টারগুলো বিক্রমপুর চলে যেত। আচ্ছা, বিক্রমপুরে গিয়ে বিভিন্ন জায়গায় যেত। তারপরে আমাদের চারুকলায় এসে কলেজে এসে রাতের বেলা সাইক্লোস্টাইল মেশিনে লিফলেট ছাপতাম। আচ্ছা, লিফলেট ছেপে ওইগুলো মানে প্যাকেট করে ওই চটের বস্তা আছে না, সেটাতে ভরে নিয়ে যেতাম গ্যান্ডারিয়ায় গিয়ে সেখানে থেকে ওটা চলে যেত
বিক্রমপুরের ওই দিক দিয়ে কোথায় চলে যেত। কোথায় যেত আমি জানতাম না, কিন্তু আমি একজনকে দিয়ে দিতাম, ওরা নিয়ে চলে যেত। নিশ্চয়ই স্যার, আমরা এক কাজ করি, আমরা এই গল্পে আরো একবার ফিরবো, তবে আরেকবার একটা বিরতিতে যেতে হচ্ছে তারপর। আচ্ছা, ঠিক। দর্শক সাথেই থাকুন। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। রুম্মান এবং নন্দিতা আজ আছে মেরিল মিল্ক সোপার রাঙা সকাল, এবং দ্বিতীয় ঘন্টা আমাদের সাথে আছেন গুণী চিত্রশিল্পী মোহাম্মদ ইব্রাহিম। আমরা দ্বিতীয় ঘন্টার একদম শেষ ভাগে চলে এসেছি, চলুন তার কাছে আবার ফিরে। মুক্তিযুদ্ধের কথা শুনছিলাম। ওই তো মুক্তিযুদ্ধের সময় আমরা চারুকলায় এসে করতাম, সাইক্লোস্টাইল মেশিনে পোস্টার লিফলেট ছাপতাম, ছেপে ওগুলো বিক্রমপুরে পাঠিয়ে দিতাম। আর এইভাবে মানে আমি তো যুদ্ধে যেতে পারি নাই, কিন্তু এই ভেতর থেকে 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 যতটুকু সম্ভব এই মুক্তিযুদ্ধের উপরে কাজ করতাম। নিশ্চয়ই। কি ধরনের কথা লেখা থাকতো সেই আপনাদের লিফলেট গুলোতে? আপনার কি মনে আছে যে লিফলেটগুলিতে যে মুক্তিযোদ্ধারা পাকিস্তানি আর্মিদেরকে ওই জায়গায় শেষ করে দিয়েছে, ওই জায়গায় শেষ করে দিয়েছে, এখানে যুদ্ধ হচ্ছে, ওখানে আমরা দখল করে ফেলেছি, এ ধরনের লেখাগুলো থাকতো। মানে ভাবটা এরকম যে যুদ্ধে আমরা জিতে গেছি, হ্যাঁ, এ ধরনের স্লোগানগুলো থাকতো। মানে মুক্তিযোদ্ধাদেরকে সব রকম ভাবে যাতে অনুপ্রেরণা দেওয়া যায়, হ্যাঁ, অনুপ্রেরণা দেওয়ার মতো কথা। এটা লেখাটা অবশ্য আমি লিখতাম না, আরেকজন লিখে দিত। কে লিখতো আমি জানি না, একজন লিখে দিত, সেটাকে আমরা সাইক্লো স্টাইলে, তখন তো এই